আজকে একটি বিশেষ বিষয় নিয়ে মকর রাশির সমস্ত দর্শক বন্ধুদের সামনে উপস্থিত হলাম। থাম্বনেলে লিখেছি যে 4টি দিক থেকে মকর রাশিকে এই সময় সাবধানে থাকতে হবে। কোন সেই 4টি দিক সেটা তুলে ধরব। তবে আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো আমি কোনো দর্শককে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এটা আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। যদি আলোচনাটি সত্যি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং যারা বহুদিন ধরে দেখছেন আমাদের অনুষ্ঠান, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মকর রাশি সম্পর্কে বহু ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া হবে। তো যাই হোক, আলোচনাটি শুরু করছি। সবার প্রথম বলবো যে শুক্র, মকর রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কারক গ্রহ। শুক্র হচ্ছে কর্মের ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি। শুক্র এই সময় উচ্চ অবস্থায় রয়েছে তৃতীয় ঘরে, যেটা যোগাযোগের ঘর, সামাজিক পরিচিতির ঘর। এই ঘরে শুক্র অবস্থান করছে পঞ্চমপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে। পঞ্চম ঘর থেকে কি দেখা হয়? প্রতিভা দেখা হয়। এবং দশম ঘর হচ্ছে কর্ম, আমাদের স্ট্যাটাস, যে আমরা এই কর্ম করি, আমাদের সমাজের পরিচিতি। তো এই যে তৃতীয় ঘরে অবস্থান করছে শুক্র, এখানটাতে কি হবে? যে সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে শুক্রের দ্বারা। এইখানটাতে কি হবে? আকর্ষণ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে। এইখানটাতে কি হবে? প্রতিভা জিনিসটা উঠে আসবে এই যোগাযোগের ঘরে। সব দিক থেকে একটা ভালো অবস্থান শুক্রের এই মীন রাশিতে উচ্চ অবস্থায় অবস্থান। এবং দেবগুরু বৃহস্পতি আবার এই পঞ্চম ঘর, যেটা বৃষ রাশি, এই ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দুই গুরুর মধ্যে কিন্তু একটা পরিবর্তন যোগ হয়েছে, একটা খুবই ভালো অবস্থান এই মকর রাশির ক্ষেত্রে। এবার এই শুক্র তো মার্গী হয়ে গেছে, 13 তারিখে শুক্র মার্গী হচ্ছে, অর্থাৎ উচ্চ শুক্রের প্রভাব কিন্তু যথেষ্ট ভালো পেতে যাচ্ছে এই মকর রাশি। কিন্তু সমস্যা হয়ে গেছে অন্য জায়গায়। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে রাহুকে নিয়ে। রাহু আবার এই ঘরেই অবস্থান করছে। তো শুক্র রাহুর জুতিতে লম্পট যোগ তৈরি হয়। এই যোগটা কিন্তু ধনসম্পত্তির দিক থেকে ভালো, কিন্তু চরিত্রের দিক থেকে ভালো না। রাহু এই মীন রাশিতে অবস্থান করছে, তার দৃষ্টি আবার সপ্তম ঘর মঙ্গলের উপর থাকছে। নীচ মঙ্গল, মঙ্গল তো নীচ অবস্থায় রয়েছে, তার উপর কিন্তু রাহুর দৃষ্টি থাকছে। আবার এদিকে শুক্রের সাথে রাহুর কিন্তু যোগ তৈরি হয়েছে, লম্পট যোগ। অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু সমস্যাটা কোন দিক থেকে উঠে আসবে? নিজের চরিত্রের দিক থেকে। অতএব এই সময়কালে এই মকর রাশিকে নিজের চরিত্রের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে। যদি স্ত্রী হন তাহলে পুরুষের প্রতি, যদি পুরুষ হন তাহলে স্ত্রীর প্রতি। এই বিপরীত লিঙ্গের প্রতি একটা বিশেষ আকর্ষণ উঠে আসবে। তার সাথে ইন্টারনাল অ্যাফেয়ার, যারা ইন্টারনাল অ্যাফেয়ারের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ সাবধান এই সময়কালে। এবং যেহেতু এটা কর্মের ঘরের অধিপতির সাথে যোগটা তৈরি হচ্ছে, অর্থাৎ এই জিনিসটা নিজের কর্মস্থলে বিশেষ করে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, যার জন্য নিজের কর্মক্ষেত্রে বিশেষ সাবধানে থাকতে হবে। যদি আপনি পুরুষ হন তাহলে স্ত্রীকে যথেষ্ট সম্মান করতে হবে, যদি আপনি স্ত্রী হন তাহলে পুরুষকে যথেষ্ট সম্মান করতে হবে। অতএব কোনো রকমভাবে নিজের কর্মক্ষেত্রে কলঙ্কের ছোপ যেন দেহে না লাগে, এটা কিন্তু মকর রাশিকে ভাবতে হবে এবং মেনে চলতে হবে। কারণ 7.5 একটা খুবই বাজে জিনিস অধ্যায় দেখেছে নিজের জীবনে। কলঙ্কিত হওয়া, বদনাম হওয়া কি জিনিস সেটা তো হাড়ে হাড়ে টের পেয়েছে। তো এই জিনিসটা কিন্তু এই সময় উঠে আসছে এই যোগের দ্বারা, যার জন্য এই সময়কালে এদিকে বিশেষ সাবধান। 2 নাম্বার হচ্ছে শনিদেব রাশির অধিপতি উদয় হয়ে গেছে। অস্ত ছিল, এবার উদয় হয়ে গেল শনি। উদয় হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মীন রাশিতে। তো শনি হচ্ছে কি রাশির অধিপতি, সেরকম আবার দ্বিতীয় ঘর ধনসম্পত্তির ঘরের অধিপতি হয়ে তৃতীয় ঘরে অবস্থান করছে। শনি উদয় হওয়া এবং এই ঘরে রাহু রয়েছে, রাহুর সাথে যে শনির জুতি, এটাও তো তৈরি হচ্ছে। তো শনি রাহুর জুতিতে সব দিক থেকে ভালো, যোগাযোগ মাত্রা যথেষ্ট বৃদ্ধি পাবে। শনি হচ্ছে কর্মের কারক, কর্মের দিকে যথেষ্ট মন থাকবে এবং অনুশাসন প্রিয়, অনুশাসনের মধ্যেও থাকবে।
আর রাহুর সাথে এই যে অবস্থান, রাশির অধিপতি রাহু তো বিভিন্ন রকম স্বপ্ন দেখাবে, খেয়াল দেখাবে, এগিয়ে চলো, সব দিক থেকেই ভালো। এই শনি রাহুর জুতি এই মকর রাশির জন্য তৃতীয় ঘর মীন রাশিতে যোগাযোগের ঘরে যথেষ্ট ভালো। কিন্তু এই জুতির আবার মাইনাস দিক হচ্ছে কি, সেটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। কারণ রাহু তো হচ্ছে ভ্রম, রাহু তো ভ্রম তৈরি করবে যে চলো এগিয়ে চলো শর্টকাট পদ্ধতিতে। যে আগের যে জিনিসগুলো মকর রাশি হারিয়ে দিয়েছে, অনেকে তো অনেক কিছু হারিয়েছে 7.5 মধ্যে, নিজের কেউ ব্যবসা হারিয়েছে, নিজের কর্মকে হারিয়ে দিয়েছে, কেউ কোটিপতি থেকে ভিখারিতে পরিণত হয়েছে, রাস্তার ফুটপাতে রয়েছে, এরকম অবস্থা বহু মকর রাশির ক্ষেত্রে কিন্তু হয়েছে। তাহলে এই সময়কালে কিন্তু এই শর্টকাট পদ্ধতিগুলোও চলে আসবে সেই আগের জীবনটাকে ফেরত পাওয়ার জন্য। কারণ সব কিছুই তো জানা, ব্যবসা জানা, সব কিছুই জানা, শুধু অভাব হচ্ছে পুঁজির। তো রাহু কিন্তু এই সময়কালে এই জিনিসগুলো ভ্রমগুলো তৈরি করবে। আর শনি হয়ে গেছে উদয়, শনি উদয় হয়ে যাওয়া মানে শনির ক্ষমতা বৃদ্ধি পাওয়া। বা রাহুর সাথে এই যে একটা প্রভাব, শনি আর রাহুর জুতিতে পাপ প্রভাবটা, শর্টকাট পদ্ধতি, এই জিনিসটাকে মনের মধ্যে কিন্তু বিশেষভাবে আসতে পারে এই মকর রাশির এই সময়কালে, যে শর্টকাট পদ্ধতিতে কাজকর্ম করতে হবে, বেআইনি পদ্ধতিতে কাজকর্ম করে নিজের জায়গাটা ফিরে পেতে হবে, বা বেইমানির পথ জিনিসটাকে ধরে নিতে হবে। কারণ রাহু আর শনি, রাহু হচ্ছে কি শনিবধ রাহু, শনির সমান ফল দেয় আর ভ্রম তৈরি করবে, তাহলে পাপ প্রভাবটাকে যথেষ্ট বৃদ্ধি করবে এই সময়। তো এই শর্টকাট পদ্ধতি, এই বেআইনি পদ্ধতি, এই জিনিস থেকে দূরে থাকতে হবে মকর রাশিকে এই সময়। তাহলে এটা দ্বিতীয় নম্বর পয়েন্ট বললাম, এই শর্টকাট পদ্ধতি শনি উদয় হয়ে গেল। অতএব এই দিক থেকে বিশেষ সাবধানে মকর রাশিকে এই সময় থাকতে হবে। এবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে সামনের ব্যক্তি দ্বারা প্রভাবিত হওয়া। কারণ এই ঘরে শুক্রও রয়েছে, আবার বুধ রয়েছে, আবার রাহুও রয়েছে, শনিও রয়েছে, চারটাই তো পরম মিত্র। এবার বুধের ক্ষমতা হচ্ছে কি ম্যানেজমেন্ট করার ক্ষমতা, ম্যানেজমেন্ট তৈরি করবে বুধ। এর সাথে কথা বলবে, ওর সাথে কথা বলবে, সামাজিক পরিচিতির ঘর, 3 নম্বর ঘরটা কাগজপত্রের ঘর। তো বুধ কথা বলবে। এবার শুক্র রয়েছে প্রতিভা উঠে আসবে, শনির রয়েছে কর্ম, আর রাহুর রয়েছে অ্যাম্বিশন। তো বুধ আর রাহুর জুতিতে তৈরি হয়ে যাবে জড়যোগ। এটা তো একটা প্রভাব থাকবে রাশিটার উপর। শুক্রের প্রতিভা, শুক্রের আকর্ষণের দ্বারা সামনের ব্যক্তিকে যেরকম প্রভাবিত করতে পারবে, সেরকম এই জড়যোগ, এই রাহু আর শুক্রের জুতি লম্পট যোগ, তারপরে শুক্র রাহু আর শনির জুতিতে শর্টকাট তৈরি হয়ে যাচ্ছে। তার সাথে বুধেরও তো রাহুর উপর একটা প্রভাব চলে আসবে, রাহুর বুধের উপর প্রভাব চলে আসবে, যার জন্য তৈরি হবে কি যে সামনের ব্যক্তি তারা আবার বিশেষভাবে প্রভাবিত হয়ে যাবে। যে যাকে প্রভাবিত করতে গেছি, যাকে ম্যানেজমেন্ট করছি, সে তো ম্যানেজমেন্ট করলাম, সে ঠিক আছে, কিন্তু তার কথাতে আবার প্রভাবিত হতে হবে, তাহলে কিন্তু এটা মাইনাস পয়েন্ট হয়ে যাবে। যার জন্যই কিন্তু এইখানটাতে থাকবে হচ্ছে লেখাপড়ি, কাগজপত্র মেনটেন। এই সময়কালে কোনো রকমভাবে সামনের ব্যক্তির দ্বারা প্রভাবিত হওয়া যাবে না। সামনের ব্যক্তিকে প্রভাবিত করে নিজের কাজকে, নিজের কর্মকে হাসিল করতে হবে, কিন্তু নিজেকে কখনোই সামনের ব্যক্তির দ্বারা প্রভাবিত করা যাবে না। তাহলে 3 নম্বর পয়েন্ট তুলে ধরলাম যে সামনের ব্যক্তির দ্বারা কোনোভাবে এই সময় প্রভাবিত হওয়া যাবে না, বরঞ্চ সামনের ব্যক্তিকে কিভাবে প্রভাবিত করতে হবে সেটাই ঠিক করতে হবে। কারণ মকর রাশি সামনের ব্যক্তির দ্বারা অতি সহজেই প্রভাবিত হয়ে যায়, কারো দুঃখ জিনিসটা দেখতে পারে না। বিশেষ করে এই যে শ্রবণ নক্ষত্র, এই শ্রবণ নক্ষত্রে যাদের, শোভনা নক্ষত্রে যাদের জন্ম, তারা নিজের মতনই সবাইকে ভাবে যে এদের যদি কোটি টাকা দিয়ে দেওয়া যায় তো তাও একবারও চিন্তা করবে না যে কাকে দিচ্ছি না দিচ্ছি, দুঃখ পেলেই মানে একদম গলে যায়। তার সাথে ধনিষ্ঠা, এবং তার সাথে আবার এই সূর্যের নক্ষত্র, উত্তর আষাঢ়া নক্ষত্র। তো এই দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে এই 3 নম্বর পয়েন্ট থেকে, যে সামনের ব্যক্তির দ্বারা কোনোভাবে এই সময় প্রভাবিত হওয়া যাবে না। যে কোনো কাজ মুখের কথায় হবে না, মুখের কথাতে ম্যানেজমেন্ট জিনিসটা হবে, মুখের কথাতে আলোচনা জিনিসটা হবে, কিন্তু কাজ করতে গেলে কাজ করতে হবে লেখাপড়ি হিসাবেই, সেটা হচ্ছে কাগজপত্রে। যেখানটাতে সরকারি কাগজের দরকার রয়েছে সেখানটাতে সরকারি কাগজের প্রয়োগ করতে হবে। এই জিনিসগুলো কিন্তু এই সময়কালে করতে হবে। এবং তার সাথে এবার বলবো সর্বশেষ যেদিক থেকে সাবধানে বিশেষ থাকতে হবে মকর রাশিকে, সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতা। কারণ এই সময় এই বিশ্বাসঘাতকতা জিনিসটা উঠে আসছে।
কারণ মকর রাশি তো সব হারিয়ে ফেলেছে, আবার নতুন করে টুকটুক টুকটুক করে তৈরি করবে। গ্রহদের পজিশন খুবই ভালো পজিশন রয়েছে। এবার আবার কিন্তু শত্রুগুলো কিছুটা হলেও জাগবে, কিন্তু শত্রু জেগে কিছু লাভ নাই, শত্রুদেরও বিভিন্ন রকম তৈরি হবে। তবে বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকছে। এবার কোন দিক থেকে সম্ভাবনা থাকছে সেটাও তুলে ধরছি। সেটা হচ্ছে কি, যে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে, এবং যে নক্ষত্রটাতে অবস্থান করছে সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের অধিপতি মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করছে এবং রাশির উপর দৃষ্টি যাচ্ছে। এবার মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, কিন্তু এই নক্ষত্রের সিম্বল কি? হরিণ, তার মাথার উপর দুটি সিং। তো হরিণের চরিত্র সম্পূর্ণভাবে বোঝানো হয়েছে এই সময়, যে দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে। এবার হরিণের ব্যাপারটা কি, তো হরিণ কাউকে তো চট করে বিশ্বাস করতে চায় না, এবং তার সাথে অগ্রিম সতর্ক জিনিসটা বুঝতে পারে, যার জন্য এই সময়কালে কোনোভাবে কাউকে আবার বিশ্বাসও করা যাবে না, কারোর কোনো রকম অথরাইজ নেওয়া যাবে না। তবে প্লাস পয়েন্ট এখানটাতে সব থেকে বেশি হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি, জ্ঞানের আলো, জ্ঞানের ভাণ্ডার হচ্ছে গুরু দেবগুরু বৃহস্পতি, এই নক্ষত্রে অবস্থান করছে পঞ্চম ঘরে। পঞ্চম ঘর হচ্ছে শিক্ষার ঘর, জ্ঞানের ঘর, প্রেম ভালোবাসার ঘর, মা লক্ষ্মীর ঘর, লাভের ঘর, বৃদ্ধির ঘর, লাভ করা, বৃদ্ধি হওয়া, এই সমস্ত জিনিস এই ঘর থেকে দেখা হয়। শেয়ার মার্কেটের ঘর। তো এইখানটাতে এটা হচ্ছে প্লাস পয়েন্ট, যে দেবগুরু বৃহস্পতি বিষ রাশিতে অবস্থান করছে, স্ত্রী রাশি, শুক্রের রাশি। মাইনাস পয়েন্টটা হচ্ছে কি, যে শুক্র উচ্চ অবস্থায় মার্গী রয়েছে এবং ওই ঘরটাতে রাহু অবস্থান করছে। তো দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলোতে বুঝতে পারবো, তো দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে, প্রেম ভালোবাসার ঘরে, আর শুক্র উচ্চ অবস্থায় অবস্থান করছে তৃতীয় ঘরে রাহুর সাথে। তাহলে ওই যে জুতিটার কথা বললাম, লম্পট যোগ, এখানটাতে তো হয়ে গেল যে প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা বিশ্বাসঘাতকতা হয়ে গেল, দাম্পত্য জীবনে একটা বিশ্বাসঘাতকতা হয়ে গেল, যে রাহুর দৃষ্টি পড়ছে মঙ্গলের উপর সপ্তম ঘরে। ব্যবসা বাণিজ্যের কর্মের ঘরের অধিপতি শুক্র তৃতীয় ঘরে অবস্থান করছে শনির সাথে। তো কর্মক্ষেত্রেও তো বিশ্বাসঘাতকতার ব্যাপারটা, অর্থাৎ লোককে চিনতেও পারবে। দেবগুরু বৃহস্পতিরও তো দৃষ্টি পড়ছে রাশির উপর, এই জিনিসটা কিন্তু চলে আসবে, যে চিনতেও পারবে যে এর সাথে আমার ব্যবসা হবে না, বা এর সাথে আমার কোনো কর্ম হবে না, এই জিনিসগুলো কিন্তু চিনতে পারবে। তো আগে থেকে সাবধান থাকা ভালো, যেই যে জানিয়ে দিলাম বিশ্বাসঘাতকতা জিনিসটা, আগে থেকেই সাবধান থাকবো, যার সাথে মিশবো সেইভাবেই আমাদেরকে উঠা বসা করতে হবে। আগাম সতর্ক জিনিসটা যে হতে পারে, তাহলে আমি আগে থেকেই করে রাখি। যদি কর্মক্ষেত্রে কারোর সাথে কথা বলি তো সেইভাবেই কথা বলবো, কারোর ঝাঁসে পড়বো না, যে ওখানে চলো, ওইখানে গেলে তোমার পেমেন্ট হয়ে যাবে, বা ওখানে কাজ ধরতে যাব, কারো মুখের কথায় না দেখেই তাকে পেমেন্ট করে দিব, একটা বিশ্বাসঘাতকতার ব্যাপার উঠে আসছে, তাহলে নিশ্চয়ই করব না। অতএব এদিক থেকে সাবধান, যেটা করতে হবে বুঝে সুঝে এবং কাগজপত্র দিয়েই করতে হবে। কারো এই সময়কালে অথরাইজ নেওয়া যাবে না, বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে, কারণ শুক্র থেকে মা লক্ষ্মী জিনিসটাকে দেখা হচ্ছে, আর স্বয়ং দেবগুরু বৃহস্পতি ওই পঞ্চম ঘরে অবস্থান করছে, মা লক্ষ্মীর ঘরে। তো যাই হোক, এই 4টি পয়েন্ট তুলে ধরলাম, কারণ গ্রহদের পজিশন যথেষ্ট ভালো। এই দিক থেকে বিশেষভাবে সাবধানে মকর রাশিকে থাকতে হবে। গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো, কর্মক্ষেত্রে যথেষ্ট সাপোর্ট পাবে, কিন্তু এই চারটা দিক যথেষ্ট সাবধানে থেকেই চলাফেরা করতে হবে। কারণ মকর রাশি যা হারিয়ে ফেলেছে সেটাকে কিন্তু নিজের বলেই, নিজের ক্ষমতার দ্বারাই কিন্তু তৈরি করতে হবে। অন্য কেউ সাপোর্ট করবে না, বরঞ্চ ক্ষতি করারই চেষ্টা করবে। সেই জায়গা থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হবে, অতএব এই 4টি দিক থেকে এই সময়কালে যথেষ্ট সাবধানে থাকতে হবে মকর রাশিকে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। উপাচার হিসাবে একটাই কথা বলবো, হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন প্রত্যেক দিন, এবং হনুমান চল্লিশা, বজ্রংবাণ খুব ভক্তি সহকারে পাঠ করবেন। পারলে বজরংবলীর দর্শন করবেন, জটাওয়ালা নারকেল দিবেন বজরংবলীর পূজার কাজে, যথেষ্ট ভালো ফল পাবেন। এছাড়া গুরুর দীক্ষা নেবেন, যারা গুরুর দীক্ষা নেননি তারা গুরুর সান্নিধ্যে থাকবেন। মন্দিরের উপর সেবা দিবেন, ধর্মের কাজে নিজেকে নিযুক্ত করবেন। তবে এই 4টি দিক থেকে বিশেষ সাবধানে থাকবেন। এই 4টি দিক যথেষ্ট মেনে চলবেন, যথেষ্ট ভালো এখন গ্রহদের অবস্থান এই মকর রাশির ক্ষেত্রে। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে, তাহলে নিজের ভেবে আপনারা এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনারা ভালো থাকেন, আপনাদের ভালো চাই বলে আবার দ্বিতীয়বার এসে আমি মনে করিয়ে দিলাম যেন এই দিক থেকে আপনারা সবাই সাবধানে থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।